নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রেসিডেন্সি রুল কায়েম করতে হবে, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে শিলচরে উপস্থিত হয়ে অভিমত দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বিজেপি বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করল শিলকুড়িতে। 2টি ভোটার আইডি রয়েছে নির্দল প্রার্থীর। দুর্নীতি নিয়ে সরব হলেন শ্রীকোনা জিপির জনগণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। চোলাই মদের 5টি ভাটিতে আবগারি বিভাগের হানা, বিনষ্ট মদ তৈরির সরঞ্জাম সহ 500 লিটার মদ। এবার সংবাদ বিস্তারিত। শুক্রবার শিলচরে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। বরাক সাংস্কৃতিক মহোৎসবের শেষ দিনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অসম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলামঞ্চের যৌথ উদ্যোগে শিলচরে আয়োজিত বরাক সাংস্কৃতিক মহোৎসবের শেষ দিনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান আয়োজিত হয়েছে রাজীব ভবনে। গত 30 মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আয়োজিত নানা প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিজয়ীদের পুরস্কৃত করেন অভিনেতা মিঠুন। এর আগে শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নানা প্রশ্নের উত্তর দেন তিনি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বলেন, মুর্শিদাবাদে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা খুব দুঃখজনক। এই অবস্থার পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠবে। আমরা দাঙ্গাবাজ চাই না, চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন, অভিমত মিঠুনের। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে তিনি বলেন, হিমন্ত অত্যন্ত শক্তিশালী ও মহান নেতা, মেরুদণ্ড আছে তার। পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, অথচ আসামের মানুষ সত্যি ভাগ্যবান এমন নেতৃত্ব পেয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার ভাষায় তিনি জানান, তার রাজনৈতিক জীবনে তৃণমূলে যাওয়াটা ভুল হয়েছিল, কারণ সেই সময় তৃণমূল অন্য পার্টি ছিল। সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন। তখনের মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জির মধ্যে আকাশ পাতালের ফারাক রয়েছে। এখনকার মমতা শুধু পাওয়ারই চান, তিনি পাওয়ারের জন্য ক্ষুধার্ত হয়ে গেছেন। তিনি আরও বলেন, আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি, তার কারণেই দল বদল করেছি। মমতা ব্যানার্জিকে এক হাত নিয়ে বলেন, পশ্চিমবঙ্গে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে প্রেসিডেন্ট রুল কায়েম করতে হবে, আর যদি তা না হয় নির্বাচনের সময় মিলিটারি রুলের আওতায় নির্বাচন করা হতে হবে। সেই আবেদন উনি জানাবেন হোম মিনিস্টারের কাছে। তিনি বলেন, আমরা দাঙ্গা চাই না, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। তাই প্রেসিডেন্সি রুল এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আগামীতে তার অভিনীত কোন কোন চলচ্চিত্র রিলিজ করছে সে নিয়েও কথা বলেন মিঠুন। অভিনীত দিল্লি ফাইলস, মিস্টার অ্যান্ড মিসেস সহ কয়েকটি সিনেমা রিলিজ করছে অতি সম্প্রতি। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের একটা করে লাইন থাকে, মিলিটারি অব্দি যাওয়ার আগে একটা করে লাইন থাকে, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ। বিএসএফ ফেল করলো তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছে? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সে তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফ কে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? এই সমস্ত আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে যে ঘোষণা করুন, এই সমস্ত বিষয়ে মমতা ব্যানার্জির অবস্থান থেকে আপনি মনে করেন যে যথাযথ হচ্ছে? সেটা আমাকে বলা উচিত, আপনাকে, আপনারা তো সব জানেন, বুঝছেন। হ্যাঁ, মানে সেটা তো বুঝতেই পারছেন। আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি? আজকে থেকে 6 বছর আগে আপনি শিলচর ভাঙার পরে এসেছিলেন তৃণমূলের প্রার্থীর ভোটারে, এমন কি হয়ে গেল যে আপনি হঠাৎ করে বিজেপিতে প্রবেশ করলেন? মানে আমার ওটা ভুল হয়েছিল, মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার, একটা লোকের ভালো করার,
একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছে, এই জিনিসটা কেন হলো? যে কোনোভাবে পাওয়ার চাইবে। প্রোগ্রামটা কভার করেছিলাম, এর জন্য বললাম। এটা আমি ওই প্রোগ্রামটা আমি কভার করেছিলাম, এর জন্য বললাম। আচ্ছা, যেরকম তৃণমূল আপনার ভুল ছিল বললেন, তো আপনার উত্থানে শুরুর দিকে আপনি নকশাল বলে পরিচিত ছিলেন, হ্যাঁ বলুন। তো নকশাল তৃণমূল, তারপর আপনি এখন আর ইচ্ছেটা একটাই হয়, এত নাম করেছি, কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তাহলে? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো, সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলে দেবো। মানে এরপর আরো কিছু করতে পারেন? আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করা। আচ্ছা, অসমে এই মুহূর্তে বিজেপি সরকার রয়েছে, যার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং পশ্চিমবঙ্গে গ্রেট আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। এত ভালোবাসা কোথায় রাখি আপনার আমার প্রতি এত ভালোবাসা, আসা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। বলুন। দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজকে হঠাৎ করে একটা মস্ত কোবরা ঢুকে গেল, তারপরে পশ্চিমবঙ্গে মিমস বনছে যে সেই কোবরাটা কি নাকি মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, ওটা পশ্চিমবঙ্গে মিমস বনছে, কি বলছে? মিমস বনছে, মিমস করছে। কে মিঠুন চক্রবর্তী কি করেছে? দিলীপ ঘোষের বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ। কোবরা ঢুকে গেছে মস্ত বড়। ওটা নেটিজেনরা বলছে এটা নাকি মিঠুন চক্রবর্তী কোবরা। ঠিক আছে, আজকে আমাদের সময় আছে। লাস্ট কোয়েশ্চেন, বললাম তো, এত স্ট্রং। আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো না ভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে, যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের সংস্কৃতির বিষয়ে কি বলবেন? আপনি আসেন প্রায়। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপর। সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামে। দুটো প্রশ্ন, একটা প্রশ্ন দয়া করে। চলচ্চিত্র দুনিয়াতে করছি, ভারতবর্ষের প্রথম অভিনেতা আপনি, যিনি 1976-এ মেঘাতে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর মানে ডেবিউট ফিল্মের পর এই ট্রেন্ডটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা কারণটা কি? আমি নিজে ডিসাইড করেছিলাম যে আর মেঘার মতো বই করবো না, যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করবো না। কেন, পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম। কিন্তু এরপর তো 90 এটা সেটা জবাব দিন। এখন নতুন তারপরে দেখুন 93-তে তাদের কথা করেছি, যখন আমি নাম্বার 1 সুপারস্টার। এটাই তো বাদ, আমার নিজের ইচ্ছে মতো করেছি। তারপর আবার ফিরে এসেছি, আবার করেছি রামকৃষ্ণ পরমহংস। তারপরে অনেক বই ধরনের করেছি। বলুন। জীবনটাই স্ট্রাগলের সাথে, এই সুখদ দুঃখদ নেই। আমার কোনো জিনিসই আমি ওভারনাইট পাইনি। আমার প্রত্যেকটা দিন আমার স্ট্রাগলের দিন। সেই জন্য কোনোদিন কোনো আনন্দ করি না, খুলে আনন্দ করি না, ভয় পাই। যদি আনন্দ করে যদি আবার কাল কিছু খারাপ হয়ে যায়, সেই ভয়তে আমি সমানভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাই। হ্যাঁ, নতুন ছবি আসছে এখন, বাপ, তারপরে দিল্লি ফাইলস, আর মিস্টার অ্যান্ড মিসেস, যে বাঙালি বইটি, বাংলা বই। হ্যাঁ, তামিল না, তেলেগু। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না? পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে? বশীকরণ চাইছেন? এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি।
প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে। এগুলো আসলে কী ছিল তা অনেকেরই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেইন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শুক্রবার শিলকুড়িতে বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ভিযান শুরু করলো জেলা বিজেপি। এদিন অনুষ্ঠানে ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ মুন সরকার, রাজ্য সম্পাদক কর্ণাটপুর কায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় সহ অন্যান্যরা। এদিন বিজেপি নেতারা উন্নয়নের খতিয়ান তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন। তাদের কথায় রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগামী দিনে বিজেপির হাত ধরে হবে আরও উন্নয়ন, মানুষ সাড়া দেবেন। এ ব্যাপারে তারা কি বলছেন আসুন নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা তা দেখি। বলো বলো সবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়ে। এই শ্রেষ্ঠ আসন লড়ার ক্ষেত্রে আমরা যে ভারত মাতাকে জয় বলি আর বলি ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলি, তো সবাই বলেছেন, আপনারা বলেছেন। কেন বলি? যে ভারত মাতার যদি জয় নিশ্চিত করতে হয় বিশ্বের কাছে, তাহলে ভারতীয় জনতা পার্টি লাগবে। ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন শক্তি নেই এই দেশে যে ভারত মাতাকে সমগ্র বিশ্বের কাছে নম্বর 1 পজিশনে নিয়ে যাবে, কোন শক্তি নেই। আর সঙ্গে সঙ্গে এই কথা বলতে হয়, পঞ্চায়েত রাজ যতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির হাতে আসবে না, ততদিন ভারতীয় জনতা পার্টির জয় সম্ভব না। পঞ্চায়েত রাজ কি এখানে বলা হয়েছে, বলেছেন যে আমরা দীনদয়ালজি বলেছেন অন্তোদয়ের থেকে। অন্তোদয় কোনটা? ওই গ্রুপটা একটা একটা করে সমগ্র ভারতবর্ষে গ্রুপের, পঞ্চায়েতের গ্রুপের রচনা হয়েছে। সবকটা গ্রুপে যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব না থাকে, কর্তৃত্ব না থাকে, তাহলে মা ভারতীর জয় সম্ভব নয়, তাহলে মা ভারতের উন্নয়ন সম্ভব নয়। এখানে বলা হয়েছে, বলবেন, আমরা সবাই বলবো, এই রেকর্ড কংগ্রেসের আছে, এই জানা আপনাদের সবার আছে যে আমরা দেখেছি যে জেলা শাসকের কার্যালয়ে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় কংগ্রেসের এক মন্ত্রীর সামনে কংগ্রেসে সেই সময় একজন এডিসি কিভাবে হাতের মধ্যে হেডটেল করে সেটাকে পাল্টে দেওয়ার কাজ করেছিলেন। সেই ঘৃণ্য রাজনীতি কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না। মানুষ বিজেপির প্রতি আজকে বিশ্বাস রাখে, মানুষের কোনো ভরসা কংগ্রেসের প্রতি নেই। আজকের দিনে
এখানে আমি যখন এসেছি, মন্দিরে যখন পূজার আগে আমরা এসেছি, কংগ্রেসের প্রার্থী দুজন আমাকে ফোন করেছেন। কালকে রাত্রেবেলা কংগ্রেসের একজন প্রার্থী ফোন করেছেন, ফোন করে বলেছেন দাদা নমিনেশন উইথড্র করার সময় আছে কিনা। আমি বললাম যে বিকালবেলা 3টায় শেষ হয়ে গেছে। উনি বললেন না, একটা কিছু ব্যবস্থা করুন, আমি কংগ্রেসের থেকে প্রার্থী, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। আর সঙ্গে আমারও একজন, উনি বলেছেন যে আমার সঙ্গে আরেকজন নির্দল প্রার্থী আছেন, উনিও বলছেন প্রত্যাহার করবেন, একটা ব্যবস্থা করে দিন। আমরা কংগ্রেসের মতো সেই ব্যবস্থার রাজনীতিতে যাইনি। আমি বলেছি যে আপনি মনোনয়ন দিয়েছেন, আপনি আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, আপনি জিতুক, বিজেপি জিতুক, গ্রামের উন্নয়নের কাজ হওয়ার প্রয়োজন। উনি বলেছেন আমি প্রার্থী হতে চাই না। আর যদি আমাদের, আমি বলেছি ওনাকে যে আপনার নাম তো ব্যালটে থাকবে, উনি বলেছেন যে ব্যালটে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বিজেপি জয়েন করব আর আপনার প্রার্থীর হয়ে আমি প্রচার করব। ব্যালটে থাকলেও আমি বলে দেব যে আমাকে যাতে ভোট না দেয়। এই আজকের দিনে এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি এনে দিয়েছে, আর এটা আমাদের নেতা সঙ্গে আমরা জানি আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে নেতৃত্বে সমস্ত গ্রামের উন্নয়নের জন্য যে স্যাংশনগুলো আপনাদের কাছে আসবে তা সঠিক রূপায়ণ করতে হলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি প্রয়োজন আছে। এখানে জেলা পরিষদ গঠন ভারতীয় জনতা পার্টির করতে হবে। বিভিন্ন ব্লকে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিয়ে আমাদের গঠন করতে হবে। আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা জানি যারা গ্রুপ মেম্বারের নির্বাচনে জয়ী হয়েছেন প্রায় সবাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে। গত পরশুদিন যেভাবে বিভিন্ন মণ্ডলে আমাদের সম্মেলন হয়েছিল, এখানে অনেক গ্রুপ মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। এই নির্বাচন আপনাদের কাছে অনেক আনন্দ এবং উৎসব আমি বলবো, এই কারণে যে আমাদের বিজয় উৎসব আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা সবাই মিলেমিশে কাজ করুন। এখানে 2-4টা সিটে হয়তো নির্দল প্রার্থী 1-2জন থাকতে পারে। আমি আপনাদের বলবো নির্দলের সঙ্গে আপনারা যাবেন না। আপনারা দেখেছেন যে নির্দলের সঙ্গে গেলে যারা নির্দলের 2-1টা সিট দাঁড়িয়েছেন, আমি খুব একটা নয়, আমরা জানি 1-2টা সিট হবে। এখানে আমরা ভারতীয় জনতা পার্টি ওনাদেরকে কোনোদিন প্রশ্রয় দেয় না আর ভবিষ্যতেও দেবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে আজকের দিনে থেকে আপনারা দিন রাত পরিশ্রম করে গ্রামের উন্নয়নের জন্য, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার জন্য, আর ভারতীয় জনতা পার্টির আগামী দিনে যাতে কাছাড় জেলায় ভারতীয় জনতার বিজয় রথ অব্যাহত থাকে, এর উদ্দেশ্যে আমরা নির্বাচনে লড়ব। আমরা আজকে থেকে কোনো প্রার্থীকে আমি বলবো যে আপনারা বাড়িতে বেশিক্ষণ থাকবেন না, সারা দিন দিনে রাত্র মানুষের সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনাদেরকে অনুরোধ করব যে এই নির্বাচনে আপনারা, ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে প্রার্থিত্ব দিয়েছে শুধু আপনার জন্য নয়, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নিজের গ্রামের উন্নয়নের জন্য। শ্রীকোনা জিপির 8 ও 10 নম্বর ওয়ার্ডে একজন মহিলার 2টি ভোটার আইডি রয়েছে এবং সেই মহিলা নির্দল প্রার্থী হিসেবে গ্রুপ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রীকোনা গ্রাম পঞ্চায়েতের অনেকেই। ঘটনার বিরোধিতা করে স্থানীয়রা মহিলা রেশমি সুলতানা বরবইয়ার মনোনয়নপত্র বাতিল করার দাবিতে জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন। কিন্তু প্রশাসনের পক্ষে কোনো সদুত্তর না পাওয়ায় বৃহস্পতিবার জিপির জনগণ শ্রীকোনা ব্লক কার্যালয়ে গেলে ভিডিও জনগণকে পুলিশের ভয় দেখানোর পাশাপাশি হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন বলে এদিন তারা অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে জিপিতে সংগঠিত হওয়া দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। এদিকে সুলতানা বরবইয়ার পরিবারের পক্ষ থেকে জানা গেছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইসিআই থেকে একটি ভোটার কার্ড কেটে দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
ভোটার একটা ক্যান্ডিডেটের 2 জায়গার ভোটার আইডি 2টা, MRR 2টা আছে শ্রীকুনা জিপির। প্রথম হইল 8 নম্বর ওয়ার্ডে একটা, 10 নম্বর ওয়ার্ডে একটা, 2 ওয়ার্ডে 2টা ভোটার আইডি। তখন আমরা যখন যদি স্কুটিনি হয়েছে, স্কুটিনি আমরা বুঝতে পারছি না। তারপরে যখন আমরা বুঝতে পারছি যে 2টা ভোটার আইডি 2 জায়গাতে আছে, তখন আমরা ডিসি স্যারের কাছে অ্যাপ্লিকেশন করছি। যার ভোটার আইডি মানে 2টা জায়গার নাম, তার নাম কি? তা রেশমি সুলতানা। কোন জায়গার বাসা? বড় ভাইয়া। হাতিরার এখন আছে তাই বাবার ঘরে, হাতিরার 10 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, বিয়ে হয়েছে কত নম্বর ওয়ার্ডও? 8 নম্বর ওয়ার্ডে বিয়ে হয়েছে। মানে এই ওয়ার্ডও নাম আছে? এই ওয়ার্ডের নাম আছে। আর মহিলাটার বাবার বাড়ি কোন ওয়ার্ডও? 10 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডও নাম আছে? নাম আছে। কিতা মানে জমা দিছে, নমিনেশন জমা দিছে কোন পোস্টে? গ্রুপ মেম্বার। গ্রুপ মেম্বার কোন জায়গা থেকে? 10 নম্বর ওয়ার্ড, শ্রীকুনা জিপি। আচ্ছা, এখন আপনার দাবিটা কিতা? আমরা দাবি আমরা প্রশাসনের কাছে যখন জানাইছি, আমরা 14 তারিখ জানাইছি, এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছে কোনো পাইছি না। আচ্ছা, না পাওয়ায় তখন আমরা বিডিও স্যারের কাছে জানাইছি। আজকে যখন বিডিও স্যারের কাছে আইলাম, বিডিও স্যারের আমরা প্রশাসনের ধমকি দিয়ে আমরা রুম থেকে বাইর করে দিচ্ছি। ধমক দিলা কেন তোমরা? মানে তাফাং ব্লকের শ্রীকুনা জিপির একটা মেয়ে, তাই বিয়া হয়েছে 8 নম্বর গ্রুপও। তো এখানে 8 নম্বর ওয়ার্ডে বিয়া হয়েছে। নাম কি? তাই নাম রেশমিন সুলতানা বড়বইয়া। তো যখন বিয়া হয়েছে 8 নম্বর ওয়ার্ডে, তাইর ভোটার আইডির সঙ্গে তাইর জামাইল লিঙ্ক আব্দুল গনি মজুমদার। আর তাই ট্রান্সফার লইয়া আইছে 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বর ওয়ার্ডে তাই লিঙ্ক হইল তাইর বাবার সঙ্গে, জামাল উদ্দিন বড়বইয়া। তো মানে 10 নম্বর ওয়ার্ডও তাইর বাবার বাসা? বিয়া হইছে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডও ভোটার নাম আছে, 10 নম্বর ওয়ার্ডও ভোটার নাম আছে। 2টা ওয়ার্ডে 2টা ইয়ে আছে, এই যে 2টা আছে, নামও 2টা আছে। 2টা ওয়ার্ডে 2টা ভোটার আইডি, MRR যেটা সিরিয়াল নম্বর, 2টা ভোটার আইডি নম্বর আছে। তখন আমরা যেন এটা স্কুটিনির পরে আমরা চৌকবা আসছে, এরপরে আমরা কমপ্লেন করছি শিলচর কাছার ডিসি স্যারের কাছে। তো ডিসি স্যারের কাছে করছি, প্লাস বিডিও স্যারের কাছে করছি। করার পরে ডিসি স্যারে কইলা এটা তো আজকে বিডিও স্যারের হাতে, এটা টাইম দেখিয়ে দিবা। এখন বিডিও স্যারের এখানে আইলাম, আমরা এটা স্ট্যাটাস জানার লাগিয়া রিসল বইল কিনা না। এরপরে বিডিও স্যারে তো আমরা দমকি দেই, তোমরা বাইর হয়ে যাও, নাইলে এখন পুলিশ দিয়া লকা ফুটুকাই দিব, পুলিশ দিয়ে বাইর করে দিলেন। তখন এখন আইয়া আমরা মিডিয়ার দাসত্ব লইলাম। আপনারা এখন কিতা দাবি? দাবিটা কিতা? আমরা দাবি হইল এটা একটা চিটিং বাজি হয়েছে, আর এটা একটা করাপশন, এটার ইমিডিয়েটলি অ্যাকশন লওয়ার লাগিয়া আমার নিবেদন রইল সিএমর কাছে। আমার নাম শাহরুল ইসলাম। আচ্ছা, আর মহিলার নাম কিতা আসলো যে কিতাব দাঁড়াইছে? তাই মেম্বারি, ওয়ার্ড মেম্বারি নির্দল দাঁড়াইছে রেশমিন সুলতানা বড়বইয়া। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত জালালপুর চা বাগানের ফাড়ি বাটুলমারা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো আবগারি বিভাগ। বরখোলা সার্কেল আবগারি বিভাগের অফিসার ইনচার্জ অরুণ কুর্বির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একের পর এক 5টি চোলাই মদের ভাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রায় 500 লিটার চোলাই মদ ধ্বংস করে দেওয়া হয় ঘটনাস্থলেই। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার না করায় অনেকেই কথা বলছেন এবং গোটা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা এবং কড়া বার্তা দিয়ে গেল যেভাবে আবগারি বিভাগ, তার প্রশংসা করছেন অনেকেই। স্থানীয় সূত্রের খবর, বরখোলা সার্কেলের অধীনে প্রায় প্রতিটি চা বাগান এলাকায় রমরমিয়ে চলছে এই অবৈধ মদের ব্যবসা। এতে করে যুব সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে হাঁটছে, জানিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। তারা বলছেন যারা জড়িত এই ব্যবসায় তাদেরকে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। শুক্রবার বিকেলে কাছাড় জেলা সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সোনাই রোডের অস্থায়ী কার্যালয়ে সদস্যরা বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা কড়া ভাষায় নিন্দা ও বিরোধিতা জানিয়ে ওয়াকফ বিলকে পুনরাবৃত্তির দাবি জানান। তারা আরও বলেন, এই ওয়াকফ ইসলাম সমাজের বহু প্রাচীন বোর্ড, এটাকে কেন্দ্রীয় কৌশলে পাশ করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটা কেন্দ্রীয় সরকারের শুভবুদ্ধির লক্ষণ না। এদিন অন্যান্যদের মধ্যে সম্পাদক আইয়ুবউদ্দিন লস্কর, সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার, নুরুল হোসেন মজুমদার, কইনুল ইসলাম মজুমদার, সহ সম্পাদক হুসেন আহমেদ মজুমদার ও শিপন মজুমদার, মাসুম বরভুইয়া, ইসলাম উদ্দিন লস্কর, মাহসিন আহমেদ বরভুইয়া, শাকিল লস্কর, রমিজুদ্দিন লস্কর, লাকি লস্কর, দিলওয়ার হোসেন বরভুইয়া প্রমুখেরা এ নিয়ে তাদের মতামত তুলে ধরেন শিলচরের সোনাই রোড অঞ্চলে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। প্রসারী যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা সাধুবাদ জানানোর মতো, কারণ
সাধারণ জ্ঞানে এটা ধরা যায় যে যেসব আইন বর্তমানে ভারতের সংবিধানে যেসব আইনের পার্ট আছে সব পার্টে এই 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 আইন এই ওয়াকফ বোর্ডের এই যে আইন সরকার বানাইয়াছে এটা যে সম্পূর্ণ ভুল এটা প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও সরকার জোর চালাচ্ছে আইনটি প্রণয়ন করার জন্য। কাজেই আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করিয়া। আর একটা জিনিস হইল সুপ্রিম কোর্ট নিশ্চয় এ বিষয়ে বুঝতে পেরেছে, দেখতে পেরেছে। সুপ্রিম কোর্ট আইনের লোক তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে রায় দিবে, এটাই আমরা আশা করি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এটা কেন মানে 2-4 টাকার ব্যাপার নয়, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সমস্ত ভারতবর্ষে মিলে। কারণ মুঘল সম্রাটদের শাসনকাল থেকে এই যে সম্পত্তিগুলা ওয়াকফ বোর্ডে আছে, কাজে এগুলার অ্যামাউন্ট এবং হাজার হাজার কোটি টাকা। এই দিকে সরকারের এবং সরকার পক্ষের লোকের যারা ভারতের দখল করতে চাচ্ছে অর্থ সম্পত্তি, তাদেরকে বিতরণ করে দেওয়ার জন্যই এই প্রস্তাবটা নেওয়া হয়েছে তাদের পক্ষে। কাজেই হিন্দু মুসলিম নির্বিশেষে এটার বিরোধিতা করা উচিত। কারণ রেলওয়ে তাই শুরু করে এয়ারপোর্ট যেভাবে পার্সোনাল অন্যান্য বিজনেসম্যানদের সমঝিয়ে দিচ্ছে সরকার, সেইভাবে এই লউডের আন্ডারে যেসব ওয়াকফ সম্পত্তি এগুলা আত্মসাৎ করার জন্য, ঠিকাদারদের বিলিয়ে দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থাটা নিয়েছে, আর কিছুই নয়। এখানে কারুর কোনো লাভ হবে না আইন দিয়ে। আইন মডিফিকেশন করা যেতে পারতো, কিন্তু নতুন আইনের কোনো প্রশ্নই ওঠে না এখানে। কাজেই মানে সব মানুষ এটাই বুঝতে পারছে, ভারতবর্ষের সকল লোকই বুঝতে পারছে যে এখানে একটা আর্থিক লেনদেনের কারণে এই আইনটা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমানে সরকার। অথবা এতদিন গেল স্বাধীনতার পর, ওই 1954 সালে যেটা গৃহীত হয়েছিল, এখন এত তাড়াহুড়া করে এই জিনিসটা বিস্তৃতভাবে মুসলিম সমাজের সংগঠনের সাথে আলোচনা না করে এইভাবে একটি আইন পাস করা, এটা অন্য একটা মানে ইন্টারনাল একটা মানে রহস্য বর্ধিত। কাজেই আমি সমগ্র ভারতবর্ষের সব মুসলমান এবং অন্যান্য যেসব ধর্মনিরপেক্ষ মানুষ আছে সবাইকে সহযোগিতা করার জন্য আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি আহ্বান জানাই। আর কিছু জিনিস আছে, মুসলমান নামদারি কিছু মানুষ সময় কৃষি বিলও বাতিল হয়েছে, কৃষক আন্দোলনের সময় গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে সেই আইনটি সরকার গৃহীত করেছিল, তাই কৃষকরাও আন্দোলন করেছে, অনেক বড় আন্দোলন হয়েছে। সেই বাতিলকে কৃষকদের আন্দোলনকে সরকার যেহেতু প্রাধান্য গুরুত্ব দিয়েছে এবং এবং কৃষকদের দাবি মেনে সেই বিলকে উদ্ধ করেছে, তদ্রূপ সমস্ত ভারতবর্ষব্যাপী আমাদের মুসলিম সম্প্রদায়ের জনগণ যে আন্দোলন গড়ে তুলছেন, ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলছেন, সেই দিকে নজর রাখে কেন্দ্রীয় সরকারকে আমরা কাঁচা সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাই, আপনারা সেই বিলটি বাতিল করুন। আমি একটা কথা বলতে চাই যে ওয়াকফ বিল যেটা রয়েছে 1913 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনকালে ওয়াকফের সৃষ্টি হয়। 1954 সালে সেই ওয়াকফ বিল আইনে পরিণত হয় এবং 1964 খ্রিস্টাব্দে সেই ওয়াকফ যে বোর্ড আছে সেই ওয়াকফটি কাউন্সিলে পরিণত হয়। সেই ওয়াকফ কাউন্সিলকে গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তছনছ করতে যাচ্ছে, যে আইনটা আমাদের মুসলিম সম্প্রদায়ের রক্ষণাবেক্ষণ সম্পত্তি এবং যে দান খয়রাত, সেই সম্পত্তি এবং দান খয়রাত রক্ষণাবেক্ষণের জন্য ছিল, সেই আইনকে বাতিল করে
বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে যে কমিটি গঠন করতে যাচ্ছে সে অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। কারণ মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বা যেগুলা জায়গা জমি, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, কবরস্থান বলুন, ঈদগাহ বলুন বা যে কোনো মুসলিম সম্প্রদায় উন্নয়নের জন্য যেগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলিকে আত্মসাৎ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আরেকটা, যে সমস্ত ভারতবর্ষ ব্যাপী যে 70টার মতো সুপ্রিম কোর্টে এজাহার দাখিল করা হয়েছে এই বিলের বিরুদ্ধে, সেই 70টা এজাহারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। শুনানি যেটাতে আমরা পত্রপত্রিকা নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি, সেই ওয়াকফ বিলে যারা বিরোধিতায় মেমোরেন্ডাম বা শুনানি জমা দিয়েছেন সেটাকে গুরুত্ব দিয়ে বা সংবিধানের দায়রার ভিতরে দেখে সুপ্রিম কোর্ট একটা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা আশা রাখি আইন ব্যবস্থার উপর, ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমাদেরকে ন্যায় পাবো। আমরা ওয়াকফ বিল যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলা কার্যকারী হবে না। আমরা সেই দিক দিয়ে আমরা সরকারকেও আবারও বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আপনারা যে রিপ্লাই দিবেন, সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপ্লাই চেয়েছে যে ওনারা কি জবাব দেন, বিভিন্ন অ্যাক্টের উপর বিভিন্ন প্রশ্ন করেছে। সেই দিক দিয়ে আমরা এটি আশ্বাস সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব। তাছাড়া দেখুন, আমরা সবসময় এই মুসলিম সম্প্রদায় মাইনরিটি ভারতবর্ষে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির পক্ষে শুক্রবার শিলচর মহিলা মহাবিদ্যালয় অর্থাৎ ওমেন কলেজে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সকাল 9টায় অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কাছাড়ে ভালো সাড়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুক্রবার আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপান চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের দাবি সবার সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে বিগত 2 বছর থেকে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন থেকে শুরু করে আমরা দেখেছি যে নেতাজি সুভাষ বসু যেভাবে জন্মদিন, প্রত্যেক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যাতে সমাজের বিভিন্ন মানুষকে জড়িত করা যায় সে প্রয়াস শুরু হয়েছে। আমরা জানি যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সেই দিনকে সামনে, সেই জন্ম বার্ষিকীকে সামনে রেখে আসাম স্টেট লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিটি জেলাতে এই রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীতের কার্যক্রমের ব্যবস্থা করেছে। যারা এখান থেকে উত্তীর্ণ হবেন, যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তাদের সবাইকে নিয়ে 25 তারিখে 25 বৈশাখে 9 মে গুয়াহাটিতে অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে আপনাদের জেলা থেকে যারা প্রতিযোগিতারা বিজয়ী হবেন তারা সেখানে গিয়ে রাজ্যব্যাপী যে প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উপস্থিত হবে। আর তার পরবর্তীতে সেখানে গুয়াহাটিতে এক বিশাল কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে এবং এটা এই বোর্ডের চেয়ারম্যানের হিসাবে দায়িত্ব পালন করছে আমাদের হুজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রী শিলাদিত্য দেব মহাশয়। অন্যান্যরাও সেখানে উপস্থিত থাকবেন। আজকের দিনে যারা এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটু আসতে আমাদেরকে দেরি হয়েছে, কারণ আপনারা জানেন আমরা সকলের উচিত, শুধু ভাষিক সংখ্যালঘু পরিষদ না, আমাদের সকলের কর্তব্য যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের মধ্যে, আমাদের জীবনে তাকে জীবিত রাখার চেষ্টা আমরা করে যেতে হবে। আগামী যে প্রজন্ম, এই প্রজন্ম যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ইতিহাস জানে, তার জন্য আমাদেরকে নিতে হবে দায়িত্ব। আমরা অনেক অভিভাবকরাই আমাদের বাংলা মিডিয়াম থেকে সরে গিয়ে ইংলিশ মিডিয়ামে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে, কিন্তু সাথে সাথে ইংলিশ মিডিয়ামে পড়ানো সেটা দোষ না,
কিন্তু অন্ততপক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইতিহাস, তার সমাজ চেতনা বা তার স্বাধীনতা সংগ্রামে তার ইনভলভমেন্ট বা এই সব কিছু আমরা যাতে প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে রাখতে পারি, তার জন্য আমাদের অভিভাবকদের সহ সকলকে আজকের দিনে আমরা অনুরোধ রাখতে চাই। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আজকের দিনে এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, চলচ্চিত্র, বিনোদনমূলক অনুষ্ঠান, নৃত্য, ক্রীড়া ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়ে থাকে। এছাড়াও ফেসবুক ও ইউটিউব পেজ নর্থ ইস্ট নিউজ বাংলাতেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে উপস্থিত নর্থ ইস্ট নিউজ আজ এ পর্যন্তই। ধন্যবাদ।